আমি বলছি মেঘ। ভাই বোনের আচরণের মানে বোধগম্য হচ্ছে না স্নিগ্ধার। জিজ্ঞাসামুখী একবার মৃণালকে দেখছে তো একবার মেঘকে। মৃণাল নিচের দিকে তাকিয়ে লম্বা করে একটা শ্বাস টানল। স্নিগ্ধার দিকে তাকিয়ে আওড়াল ধ্বনিতে নিয়ে বলল, স্নিগ্ধা, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে নিজের করে। স্নিগ্ধা মাঝপথে চট করে বলে ওঠে, আমি বিবাহিত। কথা ওখানেই আটকে যায় মৃণালের। বিস্ময় নিয়ে একভাবে তাকিয়ে স্নিগ্ধার দিকে। মেঘের গলা থেকেও আওয়াজ আসে না তার। স্নিগ্ধা পুনরায় মৃদু আওয়াজে বলে, আমি বিবাহিত। আমার স্বামীর নাম আবরার ফাহাদ চৌধুরী। গত 9 মাস আগে বিয়ে করেছি আমরা। আর আমি আমার বরকে খুব ভালোবাসি। আপনার আর কিছু বলার আছে? কি ব্যাপার আমিনুল? সকাল থেকে দেখছি তুমি লাপাত্তা। তোফাইলের কথাই আমিনুল জবাব দিল না। উল্টে চিন্তিত ভঙ্গিমায় জিভ দিয়ে নিচের ঠোঁট ভিজিয়ে বলে। তোফাইল ভ্রু কুঁচকে বলল। কি হয়েছে আমিনুল? পেছন থেকে ততক্ষণে বাবার পাশে এসে দাঁড়ালো তনয়া। আমিনুলের মুখ চোখ খেয়াল করতেই নিজেও কপালে ভাঁজ ফেলে বলে, কিছু হয়েছে অফিসার? আমিনুল এবার তনোয়ার দিকে তাকায়। চোখের চাহনি বেশ নিষ্প্রাণ তার। গলানো তা নিয়ে বলে ওঠে, একটা খারাপ খবর আছে স্যার। তোফাইল প্রথমে গায়ে মাখল না, বিদ্রুপ করে, আর কি খারাপ খবর? যেদিন জেলে ঢুকলাম সেদিন থেকেই খারাপের মধ্যে আছি। আর কত খারাপ হবে? আমিনুল আহত চোখে তাকিয়ে বলে, এটা একটু বেশি খারাপ স্যার। তনিয়া ম্যাডামের জনেটা বটেই। তোফাইল তনয়া কেউই বুঝল না। তনোয়া বেশ উৎকণ্ঠা নিয়ে বলে, একটু পরিষ্কার করে বলুন অফিসার, আমি তো কিছুই বুঝতে পারছি না, কি হয়েছে? আমিনুল একটা ফাঁকা ঢোক গেল। তনোয়ার দিকে তাকিয়ে বলে, আপনার বেল আমার না, মঞ্জুর হয়েছে ম্যাডাম। কথাটা শুনতেই মাথায় বাজ পড়ার মতো অনুভূতি হলো তনয়ার। তোফাইল হাঁ করে রইল তার দিকে। পর মুহূর্তে উদ্বিগ্ন হয়ে বলে, কি বলছো টাকি? এই তো সেদিন বললে বেল মঞ্জুর হয়েছে। বলে তো ছিলাম স্যার। আমাকে যা বলেছিল আপনার উকিল খোরশেদ আলম সেটাই জানিয়েছি আমি। কিন্তু আজ তনয়া অধৈর্য হয়ে বলে, আজ কি বলুন বলুন আজ কি? আপনার মেন্টাল উইকনেস জন্য যে সার্টিফিকেট বানিয়েছিলাম সেটা ভুয়া প্রমাণিত হয়েছে। আর তাই আপনার জন্য আপনার বেল হচ্ছে না, উল্টে আপনাদের কোর্টে তুলতে আদেশ দিয়েছে আদালত। বিস্ময়ের মাথায় চক্কর কাটল তনয়ার। তোফাইল ক্রুদ্ধ গলায় বলে, ফাজলামো করছো? খুরশেদ কি করলো টাকি? এতগুলো টাকা নিয়ে কাজের কাজ কিছুই হলো না। উল্টে উল্টে এখন কুটে উঠতে হবে আমাদের। কি করে সম্ভব এসব? আমিনুল বেশ উদ্বেগ নিয়ে বলে, আবরার ফাহাদ চৌধুরীর জন্য সব সম্ভব স্যার। পাক্কা খেলোয়াড় উনি। আপনার থেকে দ্বিগুণ টাকা দিয়ে আপনাদের উকিলকে কিনে নিয়েছে আর আমাদের সব জালিয়াতি ধরিয়ে দিয়েছে কোর্টে। কি বলছেন কি? আপনার এসব করেছে? তনয়ার ধৈর্যহীন প্রশ্নে আমিনুল মাথা নাড়ালো, যার অর্থ হ্যাঁ। পর মুহূর্তে ধীর গলায় বলে, আবরার চৌধুরী আমাদের সবার উপর নজর রাখছিল ম্যাডাম। তাই হয়তো পাল্টা চাল মারতে দিয়ে আমও গেল। আমের ছোলাটাও আপনাদের আর জেল থেকে বের হচ্ছে না। কথাটা শুনেই তনয়া দুই কদম পিছিয়ে গিয়ে বসে চৌকির ওপর। তোফাইল একবার মেয়ের দিকে চোখ বুলিয়ে আমিনুলের দিকে গরম চোখে তাকিয়ে বলে ওঠে, জেল থেকে বের হওয়া হবে না মানে? তুমি থাকতে আমরা এখানে পচে মরবো আর তুমি বাইরের হাওয়া বাতাস খাবে? উত্তরে আমিনুল হতাশ গলায় বলে, সেটাই বোধ হয় করতে হবে স্যার। বাইরে হাওয়া খেতে হবে। আপনাদের জন্য আমার আর কোনো কিছুই করা হবে না। তোফাইল বিগ্রানো মেজাজ নাক মুখ কুচকে বলে। মানে? আমিনুল ছোট্ট একটা দম ফেলে মুখ ছোট করে বলে, আমাকে চাকরি থেকে ডিসমিস করে হয়েছে আপনাদের সাহায্যে করার অপরাধে। কি বলছো কি? তোফাইলের উত্তেজিত আওয়াজে আমিনুল মাথা হ্যাঁ বোধক নাড়ল, বলল, হ্যাঁ স্যার, সব ধরা পড়েছে। মকবুলকে টাকা দিয়ে যা সেই। তোফাইল খানিকক্ষণ ঠোঁট কামড়ে কিছু একটা ভাবল। পরক্ষণে শিখের মতো থেকে এক হাত বের করে আমিনুলের কাঁধে ঠেকালো, সান্ত্বনা দিয়ে বলে,
ভেঙে পড়ো না আমিনুল, কিছু একটা হবে। আসলে আমি ইচ্ছে করেই তোমাকে ব্যাপারটা জানাইনি। ভেবেছিলাম তুমি এটা জানলেই হাত পা ছেড়ে দিবে, ভয় পাবে, আমাদের জন্য আর কোনো উদ্যোগ নিবে না, কিন্তু এতেও শেষ রক্ষে আর হলো না। ওই আবরার ঠিক ফাঁসিয়ে দিল। আমাদের তো আগেই ফাঁসিয়েছে, এবার তোমাকেও। আমিনুলের তোফাইল প্রতি ভীষণ রাগ হয়। রাগে চিবিয়ে খেয়ে নিতে ইচ্ছে করে, কিন্তু এই মুহূর্তে সেই সব প্রকাশ করে না সে। কোনো কিছু না বলে উল্টো ঘুরে হাঁটা ধরে। একটু পরেই গায়ের ইউনিফর্ম তাকে জমা করতে হবে। শেষমেশ এই তোফাইলের জন্য তার এত সাথে চাকরি বলি হলো। যদি ক্ষমতা থাকতো এক্ষুনি বুড়োটাকে ফাঁসিতে ঝুলিয়ে দিত সে। বাহ, বেশ আরামাসে আছেন দেখছে। অতি পরিচিত গলার স্বর শুনতেই শোয়া থেকে এক প্রকার লাফিয়ে উঠল তনয়া। তার পাশেই গভীর ঘুমে তলিয়ে তোফায়েল। শিকের ওপাশে দুই হাত পকেটে গুজে বেশ আহেসি ভঙ্গিমায় নিয়ে দাঁড়িয়ে আছে আবরার। বাঁকা হাসি ঠোঁটের কোণায় গাঢ় হয়ে ফুটে আছে তার। আবরারকে দেখতে চকিত হয়ে বিছানায় ছেড়ে উঠে পড়ল তনয়া। এগিয়ে এসে উদগ্রীব হয়ে বলল, আবরার প্লিজ আমাকে এখান থেকে বের করে নিন, প্লিজ আবরার। আবরার বিদ্রুপাত্মক হাসল নিচের দিকে তাকিয়ে। পরক্ষণে গলা শক্ত করে বলে, কিটকে কখনো বিশ্বাস করতে নেই, তারা বিষাক্ত হয় আর তাদের বিষ হয় আরও মারাত্মক। তনয়া কেঁদে ওঠে। কান্নার শব্দে তোফাইলের ঘুম ছুটে যায়। কৌতূহলে পাশ ফেরে সে। চোখ ঘোরানোর এক পর্যায়ে তনয়ার মুখোমুখি আবরারকে দেখে নিজেও ধরফর করে উঠে পড়ল। এগিয়ে এসে তনয়ার পাশে দাঁড়িয়ে আবরারকে উদ্দেশ্য করে দাঁত চিপিয়ে বলে ওঠে, তুমি কেন এসেছো এখানে? আবরার ভ্রু নাচিয়ে বলল, এই যে জেলের মধ্যে আপনাদের কেমন লাগছে সেটা দেখতে আসলাম। দেখলাম নাক ডেকে ঘুমোচ্ছেন দুজনে, তা কাল কোর্টে উঠছেন জানেন তো? তোফাইল ক্ষিপ্ত গলায় বলে, মজা নিচ্ছ আমাদের সাথে? কি প্রমাণ করতে চাইছো? এসব করে জিতে গেলে? আবরার কণ্ঠে দৃঢ়তা এনে বলে, যে তার প্রশ্ন কেন আসবে যেখানে আমি হারিয়ে আগেই বলেছিলাম আপনার ফাহাদ চৌধুরীর সাথে লাগতে আসবেন না, তাও এলেন। আর এখন কি পস্তান? কাল তো কোর্টে উঠছেন, এরপর হয় যাবজ্জীবন হবে, না হলে অন্য কিছু। ভুগতে ভুগতে মরবেন আপনারা, আর আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করব, মাঝে মাঝে হাত তাহলে দেব। কথাটায় তোফাইল ভীষণ ক্রোধ অনুভব হয়। ইচ্ছে হয় আবরারকে টুকরো টুকরো করে কাটতে। রাগ দমনের নিচে দিকে চোখ নামিয়ে লম্বা নিঃশ্বাস নেয় সে। তনয়া দমে যায় না। অশ্রুসিক্ত চোখ নিয়ে ফিচেল গলায় বলে ওঠে, আমি আপনাকে ভালোবেসেছিলাম আবরার, তাই বলে এত বড় শাস্তি দিলেন আমায়? ভালোবাসা পাপ? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি কখনো, তাই না? আবরারের মুখ চোখ এবার বেশ শান্ত হয়ে আসে। নরম গলায় বলে, ভালোবেসে আপনি ভুল করেছেন এরকম কথা আমি কখনোই বলিনি তনয়। আমি শুধু বলেছি আপনার ভালোবাসা পেতে চাওয়ার পন্থায় ভুল ছিল। আচ্ছা আপনি বলুন না, শুরু থেকে আমাদের সম্পর্ক কি এরকম ছিল? ছিল না, উল্টো আপনি আর আমি ভালো বন্ধুর মতো ছিলাম। আপনি আমাকে পছন্দ করেন এটা আপনি সরাসরি আমাকে জানাতেই পারতেন। তখন থেকে তো লাইফে স্নিগ্ধ ছিল না, ভেবে দেখা যেত, কিন্তু আপনি তা না করে আমার নামে মিথ্যা অপবাদ দিলেন। সবার সামনে আমায় ছোট করলেন, আমার বাবাকে ছোট করলেন। আপনার শ্লীলতাহানি করেছি এই ভেবে আমি নিজে আপনাকে বিয়ে করব বলে ভেবেছিলাম, কিন্তু মিথ্যে আমার বড্ড বেশি অপছন্দ। যেদিন থেকে শুনলাম ওসব আপনাদের দুজনের বানানো নাটক, সেদিন থেকে আপনি আমার ঘৃণার পাত্রতে পরিণত হলেন। আর আপনার ফাহাদ চৌধুরী একবার যাকে মন থেকে বিচ্ছিন্ন করে দেয় তার আর প্রবেশ হয় না এখানে। দুর্ভাগ্যবশত আপনি সে তালিকায় পড়ে গেলেন। একটু থেমে আবার বলে, আমার কথা না হয় বাদই দিলাম স্নিগ্ধা, ও তো আপনার কোনো ক্ষতি করেনি, তাও আপনি ওকে প্রাণে মারার কথা ভাবলেন কি করে? আপনি বারবার বলতেন না স্নিগ্ধা আমাকে আপনার থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। সেটা সম্পূর্ণ ভুল, কারণ আমি নিজের ইচ্ছেতে স্নিগ্ধার কাছে গিয়েছে, ওকে ভালোবেসেছে, তাই ওর প্রয়োজন পড়েনি আমাকে ছিনিয়ে নেয়ার। আমি আর স্নিগ্ধা দুজনকে এতটাই ভালোবাসি যে তৃতীয় ব্যক্তি আমাদের মধ্যে কখনোই স্থানই পায়নি, আমি পেতে দেই না। আর বিশ্বাস করুন আমরা দুজন খুবই সুখে আছে, ভালো আছে আর শান্তিতে আছে। আপনি বরং জেল থেকে বাইরে বের হওয়ার উপায় না ভেবে এটা ভাবুন যে আপনার ভুল কী কী ছিল, কোন কোন দোষের জন্য আপনার হাল আজ এরকম। দেখবেন উত্তর আপনি নিজেই পেয়ে যাচ্ছেন। যাকে দোয়া করি জেলের মধ্যে নিজের বাবাকে নিয়ে সুস্থ থাকুন, আল্লাহ আপনাকে সুবুদ্ধি দিক। একদমে কথাগুলো বলে মুচকি হাসলো আবরার।
তনোয়ার কান্নার মাত্রা আরও বাড়ল তাতে। তোফায়েল মেয়ের কাঁধে হাত রেখে বলে, তনু তুই ওর সাথে কথা বলিস না তনু তুই ওর সাথে কথা বলিস না তো, চলে আয়। এখন ওর পুষ মাস চলছে তো, তাই ধরাকে সরাজ্ঞান করছে, দিন আমাদেরও আসবে, এক মাঘে শীত যায় না। তোফায়েল কথার হাসির রেশ আরও বাড়ল আবরারের। তনোয়ার চোখ মুছে নিয়ে মুখ শক্ত করে তাকালো আবরারের থেকে, উত্তেজনা নিয়ে বলে, মানছি আমি ভুল করেছি, কিন্তু যাই করে থাকি আপনাকে পাওয়ার লোভে করেছি, আপনার কোনো ক্ষতি করতে নয়। কোনো দিন আপনার ক্ষতি করব বলে ভাবিও নি, তাও আপনি আমার ক্ষমা করতে পারলেন না আবরার। বেশ, আমাকে এখানে কষ্টে অন্ধকারে রেখে আপনার খুব সুখে আছেন তাই না আবরার? আজ আমি আপনাকে অভিশাপ দিচ্ছি, আপনার এই সুখের সংসার একদিন ভেঙে গুড়িয়ে যাবে, আপনি নিজেও টের পাবেন না। আর রইল বাকি স্নিগ্ধার কথা, স্নিগ্ধা একদিন আপনারই ছোট কোনো ভুলের দরুন সেদিন আপনিও আমার মতন হাই হতাশ করবেন, ভুল শুধরানোর জন্য মরিয়া হয়ে উঠবেন, কিন্তু ক্ষমা আপনি পাবেন না আবরার। এইরকমটা ঘটবে, দেখবেন ঘটবেই। কথাটা একটু হলেও গায়ে লাগলো আবরারের। মুখে বাঁকা হাসির রেশ মিলিয়ে গেল, শুকনো এক ঢোক গেল সাথে সাথে। পর মুহূর্তে নিজেকে সামনে ঠোঁট এলিয়ে বলে, আমার ভালোবাসায় আমার বিশ্বাস আছে, সো আই ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিথিং, ওকে? আর আপনি আমায় নিয়ে না ভেবে নিজেদের নিয়ে ভাবুন, কাল কি হবে সেটা ভাবুন। আসে। কথাগুলো বলে উল্টে ঘুরে হাঁটা ধরলো আবরার। ভেতরে ভেতরে একটা ভয় আষ্টে পিষ্টে জড়িয়ে ধরলো তাকে। তনোয়ার কথা যদি সত্যি হয়, স্নিগ্ধা কি সত্যি তাকে ফেলে চলে যাবে? এও কি সম্ভব? না, কখনোই না। মেয়েটা তাকে ভালোবাসে, শ্রদ্ধা করে, বিশ্বাস করে, ও কখনোই এমন করবে না। তুমি কি আমার সাথে মজা করছো স্নিগ্ধা? মৃণালের এই রূপ প্রশ্ন একটু বেশি কৌতুকের ন্যায় শোনালো স্নিগ্ধার কাছে। কপাল কুঁচকে বলে, আপনার সাথে কি আমার মজার সম্পর্ক? মৃণাল আহত চোখে তাকায়, গলার স্বর নরম করে বলে ওঠে, এরকম মজা করো না স্নিগ্ধা, আমার সহ্য করতে ভীষণ কষ্ট হবে, প্লিজ। স্নিগ্ধা নাক মুখ কুঁচকে নিয়ে বলে, আশ্চর্য, আমি কেন আপনার সাথে মজা করব? আমি সত্যিই বিবাহিত, এই নিয়ে মজার আছেই বা কি? তাছাড়া আপনি মেঘকে জিজ্ঞাসা করুন, ও তো সেই দিন আমার হাজবেন্ডকে দেখেছে। স্নিগ্ধার এমন কথায় মৃণাল ভুরু কুচকে জিজ্ঞাসা নিয়ে মেঘের দিকে ঘাড় মাখা করে। অন্যদিকে চোখ বেরিয়ে এলো মেঘের, অবাক হয়ে বলে, আমি কবে তোর স্বামীকে দেখলাম? কেন? সেই দিন যে লোকের দিকে মুখ হাঁ করে তাকিয়েছিলি, এত তাড়াতাড়ি ভুলে গেলি ওনাকে? মেঘ এবার আগের থেকেও বেশি অবাক হয়, ব্যস্ত গলায় বলে, উনিই তোর স্বামী? স্নিগ্ধার শক্ত মুখ বলে। হ্যাঁ। উত্তর পেয়ে মৃণাল মেঘ দুজনেই মুখের কালো মেঘ জমে ওঠে। ঘুটঘুটে অন্ধকার ছেয়ে আসে মৃণালের ভেতরে। এতদিন যাকে নিয়ে স্বপ্ন সাজালো সে অন্য কারো, কি কপাল তার। মৃণালকে নিশ্চুপ দেখে স্নিগ্ধা এবার শান্ত গলায় বলে, দেখুন ভাইয়া, আমি বলছি না আপনি আমাকে ভালোবেসে অন্যায় করেছেন, ভালোবাসা কোনো অন্যায় নয়, কিন্তু আমি বিবাহিত, আমার স্বামীর সংসার আছে, এটা নিশ্চয়ই আপনি জানতেন না। আর এখন যখন জেনে গিয়েছেন, তখন নিশ্চয়ই আপনি নিজেকে সংশোধন করে নেবেন, কারণ ভালোবাসা ভালো, কিন্তু সেটা যখন একতরফা হয় তখন তাকে সংযত করা উচিত। আর এই কথাটা আমি আমার স্বামী থেকে শিখেছি। জবাবে মৃণাল ভারী হয়ে আসা চোখগুলো তুলেই স্নিগ্ধার মুখের দিকে স্থির করলো। এই মুখটা নিয়ে কত জল্পনা কল্পনা ছিল তার, সব আজ নিঃশেষ হয়ে যাবে এত তাড়াতাড়ি। কি করে মেনে নেবে সে? স্নিগ্ধার পুনরায় কিছু একটা বলতে ধরে, কিন্তু ওপাশ থেকে গেটের সামনে এসে ব্রেক কষা আবরারের সাদা রঙের গাড়িটা দেখতে চুপ করে যায়। মৃণাল থেকে চোখ সরিয়ে মেঘের দিকে তাকায়। ভাইয়ের শোকে মেঘের মুখে অন্ধকার। স্নিগ্ধা মৃদু আওয়াজে বলে ওঠে, উনি এসে গিয়েছেন, আমি আসছি মেঘ। কারো কোনো উত্তরের অপেক্ষা না করে গেটের দিকে দ্রুত পায়ে হাঁটা ধরল স্নিগ্ধা। মেঘ এগিয়ে এসে ভাইয়ের কাঁধে সান্ত্বনামূলক হাত রাখে। মৃণাল সেদিকে একবার চোখ বুলিয়ে ঘাড় ফেরায় স্নিগ্ধার যাবার দিকে। নিত্যদিনের মতো আবরার বেরিয়ে এসে স্নিগ্ধার দিকে তাকিয়ে মুচকি হাসি উপহার দেয়। স্নিগ্ধাও হাসে। আবরার গাড়ির দরজা খুলে দিলে স্নিগ্ধা বিনা বাক্যে উঠে পড়ে গাড়িতে। দৃশ্যগুলো বড্ড পোড়াচ্ছে মৃণালকে। হতাশ চোখের দৃষ্টি অজান্তেই কেমন ঝাপসা হয়ে আসছে। ভাইয়ের কষ্ট মেঘের অনুভব করতে দেরি হয় না। কাঁধে রাখা হাতে মৃদু চাপ দিয়ে বলল, ভাইয়া? মৃণাল কেঁপে ওঠে। ধ্যানে ছিল এমন অনুভূতি হয়?
মেঘের দিকে শীতল চাউনিতে তাকায়। ভাইয়ের মলিন মুখমণ্ডলে মেঘের ভীষণ কান্না পায়। কোনো রকম ধরে আসা গলায় বলে ওঠে, এখন কি করবে ভাইয়া? মৃণাল বোনের দিকে তাকিয়ে ক্ষীণ হাসল। জোরপূর্বক হাসি, সেটা বুঝতে সময় লাগলো না মেঘের। মৃণাল বড্ড কৌশলে ঠোঁটে হাসি রেখেই হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে চোখের কোণে জমে আসা পানিটা মুছে নিল। শিথিল গলায় বলে উঠল, কি আর করব, দেবদাস হচ্ছি না, এত ভাবিস না। আই হ্যাভ টু মুভ অন। কথাটা বলে দিয়ে সামনের দিকে হাঁটা ধরল মৃণাল। মেঘ ভাইয়ের যাবার দিকে কালো মুখ নিয়ে তাকিয়ে আছে। মুখে মুভ অন করে বললেও আদৌ কি পারবে কি? অন্তত মৃণালের স্নিগ্ধাকে নিয়ে পাগলামিগুলোর সাক্ষী তো সে নিজেই। কেন যে স্নিগ্ধার ব্যাপারে একটু খোঁজ খবর নিল না সে? সেই আফসোস ভীষণভাবে জাপটে ধরে মেঘকে। মৃণালের মলিন মুখটা বারবার স্নিগ্ধার চোখের সামনে ভেসে উঠছে। হয়তো ছেলেটা ভীষণ কষ্ট পেয়েছে। ইস, তনয় আপু কি এরকম কষ্ট পেয়েছিল যখন যখন আবরার বলতো ও আমাকে ভালোবাসে? হ্যাঁ, পাবেই তো, না পাওয়ার তো কোনো কিছুই নেই। আমি সব জেনে বুঝেও আবরারের পাশে কাউকে সহ্য করতে পারি না, খুব সহজে। তাহলে ওদের অবস্থা নিশ্চয়ই খুব একটা ভালো হয় না। আমি কি মৃণাল ভাইয়াকে একটু বেশি শক্ত শক্ত কথা শুনিয়ে দিয়েছি? বাবা বলতো কখনো কারোর মনে আঘাত দিয়ে কথা বলা ঠিক নয়, কিন্তু আমি কি করব? আমি যা বলেছি সেই সব তো আমার মনের কথাই ছিল। আমি বিবাহিত, অন্য কাউকে ভালোবাসি, এই সব তো মিথ্যেই নয়। দেখা যেত এই সব না বলে উনি আরও বেশি সিরিয়াস হতো আমায় নিয়ে। জল বেশি দূর গড়ানোর আগে তা রোধ করা ভালো। না না, আমি একটু বেশিই ভাবছি। আমি একদম ঠিক কাজ করেছি, এতে কোনো ভুল নেই আমার। এইসব ব্যাপারে কাউকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। টায়ার লাগছে পরি? আবরারের আওয়াজ শুনতে ভাবনায় ছেদ পড়ল স্নিগ্ধার। ওর দিকে তাকিয়ে বলে, না তো। আবরার শান্ত স্বরে বলে, গাড়িতে উঠেছো থেকে দেখছি চুপচাপ, ভার্সিটিতে কিছু হয়েছে? স্নিগ্ধা সামান্য হেসে মাথা নাড়ালো, যার অর্থ না। পর মুহূর্তে কিছু একটা ভেবে কৌতূহল গোলায় বলে ওঠে, আচ্ছা, আপনি আমাকে বিশ্বাস করেন? আবরার মৃদু বিস্ময় নিয়ে তাকায়, ভ্রু কুঁচকে বলে। হঠাৎ এই প্রশ্ন? স্নিগ্ধার চোখের পাতা এক করে বোঝালো কিছু না। আবরার ঠোঁট বাঁকা হাসলো, সামান্য উদ্বেগ নিয়ে বলে, আমি আমার পরীকে বিশ্বাস করি, অন্য কাউকে নয়। স্নিগ্ধা কথাটার মানে বুঝতে না পেরে কপাল কুঁচকে তাকিয়ে থাকে। আবরার পুনরায় বাঁকা হেসে স্নিগ্ধার গালে এক হাত ছুঁয়ে বলে, প্রিয়তমা, যেটা বুঝতে পারো না সেটা বোঝার চেষ্টাও করো না, মস্তিষ্কে প্রেশার বাড়বে, কমবে না। স্নিগ্ধার সত্যি আর বুঝতে ইচ্ছে হলো না। আবরারের কাঁধে মাথাটা ঠেকিয়ে মৃদু গলায় বলে, আমার মধ্যে যতই অস্থিরতা থাকবার, আপনাকে কাছে পেলেই সব উবে আসে। উত্তরে আবরার স্নিগ্ধার কপালে ঠোঁট বাঁকিয়ে চুমু খেয়ে বলে, মানুষ তার কাছে প্রশান্তি পায় যাকে সে ভালোবাসে। স্নিগ্ধার চোখ বন্ধ করে নেয়। হঠাৎ কিছু একটা অনুভব করতে চট করে চোখ মেলে তাকায়, অধৈর্য গলায় বলে, গাড়ি থামান আবরার। আচমকা এমন কথার মানে বুঝতে সময় লাগে আবরারের। স্নিগ্ধার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, এনি প্রবলেম? খিঁচে বন্ধ করে। গাড়ি থামান। কোনো কিছু না ভেবেই একরাশ প্রশ্ন নিয়ে গাড়িতে ব্রেক কষলো আবরার। তবে ততক্ষণে অনেক দেরি। স্নিগ্ধা গলগল করে বমি করে ভাসিয়ে দিচ্ছে তার শরীরে। আবরার প্রথম দফায় ভরকে গিয়ে নিজেকে আপাদমস্তক দেখল। সাদা শার্ট, হলুদাভ রং ধারণ করেছে একেবারে। স্নিগ্ধার দিকে তাকাতে দেখল স্নিগ্ধা কেমন অসহায় চোখে আবরারের দিকে তাকিয়ে আছে। পর মুহূর্তে স্নিগ্ধার মুখ কাঁচুমাচু করে মৃদু আওয়াজে বলে ওঠে, বলছিলাম তো গাড়ি থামাতে। এইটুকু বলে ব্যস্ত হতে আবরারের শার্ট মুছে দিতে ধরল স্নিগ্ধা। তার আগে হাতটা ধরিয়ে নিয়ে আটকালো আবরার। উদ্বিগ্ন হয়ে বলে, তোমার কি শরীর খারাপ করছে? শার্ট ছাড়ো, আগে তোমার কথা বলো। স্নিগ্ধা ধৈর্যহীন নিয়ে বলে। শার্টটা নোংরা হয়ে গেল তো। আবরার মুচকি হেসে বলে, তোমার থেকে দামি নয়, আগে বলো শরীর খারাপ লাগছে? কেমন ফিল হচ্ছে? ভীষণ বমি পাচ্ছে? রিক্সা নিয়ে নেব? আবরারের উদগ্রীবতায় স্নিগ্ধা উত্তর না দিয়ে কিছুক্ষণ অবাক চোখে দেখলো ওকে। মনে মনে আবরারের প্রতি ভীষণ রকম ভালো লাগা কাজ করলো তার। স্নিগ্ধার মুখ চোখের অবস্থা খুব বেশি ভালো নয়। বিষয়টা খেয়াল করতেই এক হাত প্রসারিত করে স্নিগ্ধাকে ধরলো আবরার। সেকেন্ডের কম সময়ে আবারও মুখ ভরে বমি করে দিল স্নিগ্ধা।
এবারও পুরোটা আবরারের গায়ে। আবরার তবু স্নিগ্ধাকে ছাড়ল না, উল্টো শক্ত করে স্নিগ্ধাকে এক হাতে পেঁচিয়ে রেখে গাড়ির ডেস্ক থেকে পানির বোতলটা বের করলো। স্নিগ্ধাকে ছেড়ে বোতল থেকে পানি নিয়ে মুখে চোখে পানির ঝাপটা দিয়ে আস্তে আস্তে স্নিগ্ধার মুখমণ্ডলে কেমন ক্লান্তি হয়ে এসেছে। আবরার রুমাল দিয়ে স্নিগ্ধার মুখ মুছিয়ে দিয়ে মৃদু হেসে বলে, এতদিনে বউয়ের আমার গাড়িতে বসার অভ্যাস হলো না। স্নিগ্ধার ঠোঁট উল্টে তাকালো আবরারের দিকে, কিন্তু মুখ কিছু বলে ওঠার শক্তি পেল না। কেন জানে না, তার মনে হলো এমন অসুস্থতার কারণ আগের মতো গাড়িতে চড়তে পারার অভিজ্ঞতা নয়, বরং অন্য কিছু। সেন্টার টেবিলের ওপর দুই পা রেখে সোফার সাথে মাথা এলিয়ে টান টানভাবে আধশোয়া হয়ে আছে স্নিগ্ধা। চোখের পাতাগুলো বন্ধ, মধ্যম নিঃশ্বাসের ওঠানামা করছে বুক। ইদানিং শরীরটা আরও বেশি খারাপ লাগে স্নিগ্ধার। ক্ষণে ক্ষণে মাথা ঘরে, খাবারে অরুচি, ঠিকঠাক ঘুমও হয় না। আবরারের তাই করা নিষেধ, এত খারাপ শরীর নিয়ে কিছুতেই ভার্সিটিতে যাওয়া চলবে না। তাই আজ এক সপ্তাহের মতো ঘরবন্দি স্নিগ্ধা। যেদিন গাড়িতে বমি করে স্নিগ্ধা, আবরার সেদিনই একজন নতুন মেয়েকে নিয়োগ করেছে কাজে। মেয়েটার নাম নীরু, বয়স 18-19-এর মতো, বলা চলে স্নিগ্ধার সমবয়সী। বাড়িতে এখন স্নিগ্ধা ব্যতীত নীরু আছে। অন্তত আবরার অফিস গেলে একা থাকতে হচ্ছে না তার। ম্যাডাম, কিছু খাবেন? নীরুর গলার স্বর পেতেই চোখ মিলে তাকালো স্নিগ্ধা। দুই পাশে দুটো বিনুনি ঝুলিয়ে একটা সুতির ঢিলা ঢালা 3 পিস পরেছে মেয়েটা। কি মিষ্টি দেখতে লাগছে। নীরুকে দেখলে স্নিগ্ধার বিয়ের আগের কথা মনে পড়ে। এইরকম সাজসজ্জা তারও ছিল এক সময়। বিয়ের পর শাড়ি ছাড়া অন্য কিছুই আবরার পরতে দেয় না। শুধুমাত্র ভার্সিটি যাওয়া বাদ দিয়ে বাসে সবসময় শাড়ি জড়িয়ে রাখে স্নিগ্ধা। স্নিগ্ধাকে এমন নিশ্চুপ দেখে নীরু পুনরায় গলায় বাড়িয়ে ডেকে বলে উঠল, ম্যাডাম। ধ্যান কেটে আসে স্নিগ্ধার। নীরুর দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, আমি কিছুই খাবো না, তোমার খিদে পেলে তুমি খেয়ে নাও। মেয়েটা উদ্বেগ নিয়ে বলে, কিন্তু ম্যাডাম, আপনি তো দুপুরেও ঠিকঠাক খাননি কিছু। আর স্যার বলেছিল 5টা নাগাদ আপনাকে ফ্রুট স্যালাড দিতে। তাহলে? সমস্যা নেই, আমার দরকার পড়লে আমি চেয়ে নেব। আচ্ছা। স্নিগ্ধার কথায় ঘাড় কাত করে সাই দিল। রান্নাঘরের দিকে চলে যায় নীরু। সেই দিক থেকেই চোখ সরিয়ে নিয়ে দেয়ালে টাঙানো ঘড়ির দিকে তাকালো স্নিগ্ধা। সকালে আবরার অফিসে যাবার পর বাড়িতে সময় কাটাতে চায় না তার, অথচ ভার্সিটি গেলেই ঘন্টাগুলো কেমন হুড়মুড় করে পাড়ি দেয়, বোঝাই যায় না। স্নিগ্ধা লম্বা করে একটা নিঃশ্বাস টেনে নিল। আবরার কখন আসবে অপেক্ষার প্রহর বড্ড ধীরে ধীরে করছে তার। লোকটা ভীষণ রকমের পাগল। তার এইটুকু অসুস্থতাতেই একেবারে যা কাণ্ড করলো সেই দিন। ডাক্তার দেখানো নিয়ে হুলুস্থুলুল বাঁধিয়ে ফেলেছিল। অনেক বুঝিয়ে শুনিয়ে সেদিন আটকে ছিল স্নিগ্ধা, তাও কোনো ছাড় নেই। সারাদিন শুয়ে বসে থাকতে গিয়েছে আবরার। যতদিন না পুরোপুরি সুস্থ হচ্ছে ততদিন অবধি কোনো কাজই হাত লাগানো যাবে না, এমন হুকুম মহারাজের। কথাটা ভেবে নিজেই মুচকি হাসল স্নিগ্ধা। প্রশান্তিতে আবারও চোখগুলো বন্ধ করে নিয়ে হেলান দিল সোফার সাথে। ততক্ষণে সদর দরজা খুলে ভেতরে ঢুকছে আবরার। স্নিগ্ধাকে দেখতে ঠোঁটের কোনায় হাসি গাঢ় হয়ে এলো। কি স্নিগ্ধ শান্ত মুখটা। বাইরে তার হাজারো ক্লান্তি এক নিমেষেই মিশিয়ে দিতে পারে স্নিগ্ধার এমন সুশ্রী মুখটাকে দেখা মাত্রই। দরজা খোলার শব্দ পেতে স্নিগ্ধা চোখ তুলে তাকায়। অসময়ে আবরারকে দেখে প্রথম দফায় অবাক হয়, ভ্রু কুঁচকে বলে ওঠে, আপনি? দরজার লকটা টেনে দিয়ে আবরার এগিয়ে এসে বসে পড়ল স্নিগ্ধার পাশে। ভ্রু নাচিয়ে বলে, কেন চিনতে পারছো না আমায়? আবরার বসতে টেবিল থেকে পা নামিয়ে নিয়ে সোজা হয়ে বসে স্নিগ্ধা। কপালে ভাঁজ নেই, বলে, আপনার তো আরও 2 ঘন্টা পর আসার কথা। ব্যাপারটাতে আবরার মুখ কালো করে বলে, এসেছি বলে খুশি হওনি, চলে যাবো আবার? আচ্ছা, যাচ্ছে। আবরার উঠতে ধরলেই স্নিগ্ধা হাত মেঁচিয়ে ধরে তাড়াহুড়ো করে বলে, এই না না, আমি তা বলিনি, আমি তো আরও অপেক্ষা করছিলাম আপনার জন্যে। আবরার সরু চোখে তাকিয়ে বলে, সত্যি? স্নিগ্ধা উপর নিচে মাথা ঝাঁকায়, যার অর্থ হ্যাঁ। আবরার একটা নিঃশ্বাস ফেলে তার প্রসারিত করলো সোফার হাতলে। স্নিগ্ধার পিঠ অবধি বৃতস্তত হলো হাতটা। উদ্বেগহীন গলায় বলে ওঠে, আসলে হয়েছে কি পড়ি, অফিস তো গিয়েছিলাম ঠিকই, কিন্তু কাছে মন আর বসছিল না। মনে করো ল্যাপটপটা অন করলাম, স্ক্রিনে দেখলাম তোমার মুখটা ভাসছে। দিলাম বন্ধ করে, আবার ফাইল নিয়ে চেক করতে বসলাম, সেখানে দেখছি তোমার মুখটা ভাসছে। এরকম হলে কাজ করা যায় বলো? শুরু থেকে আবরারের কথাগুলো মন দিয়ে শুনলেও পুরোটা শুনতেই নাক মুখ কুঁচকে নিল স্নিগ্ধা। যা,
সব মিথ্যে কথা। এরকম আবার হয় নাকি? জবাবে আবরার দাঁত কেলিয়ে হাসে। পরক্ষণে স্নিগ্ধার নাকে নিজের নাক ঘষে বলে ওঠে, হবে না কেন? আমার মন প্রাণ যার দখলে তাকে দেখা কি ভুল? তাকে তো চোখ মেলেও দেখি, চোখ বুঝলেও ও যে বলে না, চোখ মেললে দেখি তোমাকে, চোখ বুঝলে পাই আরো কাছে, এর বেশি ভালোবাসা আমি দিতে চাই, যত বেশি ভালোবাসা পৃথিবীতে আছে, ভালোবাসি বড় ভালোবাসি, এর বেশি ভালোবাসা যায় না, ও আমার প্রাণ পাখি ময়না, ভালোবাসি বড় ভালোবাসি, এর বেশি ভালোবাসা যায় না, ও আমার প্রাণ পাখি ময়না। আবরারের গানের লাইন শুনে ঠোঁট প্রসারিত করে হেসে উঠল স্নিগ্ধা। আবরারও হাসলো তাল মিলিয়ে। পর মুহূর্তে ব্যস্ত গলায় বলে উঠল, আচ্ছা, শরীর একটু ভালো লাগছে এখন? স্নিগ্ধা মুখটা মলিন করে বলে, হুম, কেমন দুর্বল দুর্বল লাগছে। আবরার চিন্তিত মুখে নিয়ে বলে, সে কি দুর্বল লাগছে? খেয়েছো কিছু? স্নিগ্ধা ঠোঁট উল্টে বলে, হুম, খেতে নিয়েছিলাম কিন্তু। কিছু পরো নেই তাই না? স্নিগ্ধার মুখ কালো করে মাথা দোলায়। আবরার স্নিগ্ধার দিকে ঘুরে বসে, জিভ দিয়ে নিজের ঠোঁটটা ভিজিয়ে নিয়ে বলে, এমন করলে তো হবে না পরি, খেতে হবে তোমাকে। খাওয়া দাওয়া না করলে দুর্বল তো লাগবে বলো। কিন্তু আমি একটা ব্যাপার বুঝছি না, তোমার হঠাৎ এত অসুস্থতা কেন? কি এমন হলো? ফুড পয়জনিং নয় তো? তুমি তো আবার ডাক্তারের কাছে যেতে চাচ্ছ না? উত্তরে স্নিগ্ধা ছেলে মানুষই গলায় বলে, ডাক্তারের কাছে গেলেই যদি ইঞ্জেকশন দেয়, ওরে বাবা, আমার খুব ভয় লাগে। স্নিগ্ধার মুখের ভঙ্গিমায় শব্দ করে হেসে বলে উঠল আবরার। পর মুহূর্তে হাসি থামিয়ে কৌতুক মাখানো স্বরে বলে ওঠে, আরে আমার বাচ্চা বউটা। আচ্ছা বেশ, ডাক্তারের কাছে গিয়ে আমি ওনাকে বলে দেব যাতে তোমাকে ইনজেকশন না দেওয়া হয়। আর সব ক্ষেত্রে তো ইনজেক্ট করাও হয় না, টেস্ট করাতে গেলে ইনজেক্ট করতে হয়। যাক, নিজের বরের মানে আমার উপর ভরসা রেখে কাল আমার সাথে চলুন। মিসেস স্নিগ্ধা আবরার চৌধুরী, আপনি কিভাবে দেখতে আপনার বরের যে একটু ভালো লাগছে না? কথাটার মুচকি হাসলো স্নিগ্ধা। আবরার পাল্টা হেসে ঠোঁট এগিয়ে চুমু খেলো তার কপালে। মুখ সরিয়ে এনে দুষ্টু হেসে বলে, কি কপাল আমার, বউকে প্রচণ্ড মাত্রায় ভালোবাসতে মন চাইলেও তার শরীরের কথা ভেবে পাচ্ছি না এখন। কথাটা স্নিগ্ধা ফিক করে হেসে ওঠে। আবরার মুখটা গোমড়া করে বলে, সুস্থ হয়ে না বউ, সুদ আসল দুটে বসে নেব। স্নিগ্ধা মুখ ভ্যাংছাই। আবরার ছোট্ট করে হাসির উপহার দিয়ে গলা বাড়িয়ে ডেকে উঠল নীরুকে। নিরু, এদিকে এসো। ডাক শুনে দ্রুত পায়ে রান্নাঘর থেকে এসে দাঁড়ালো নীরু। ওড়নার প্রান্তে হাত মুছতে মুছতে বলে, ডাকছিলেন সাহেব? তোমার ম্যাডামের জন্য ফ্রুট স্যালাড করেছো? বানিয়ে তো ছিলাম, ম্যাডামকে জিজ্ঞেস করলাম কিন্তু ম্যাডাম যে খাবে না বললো। কথাটাই আবরার স্নিগ্ধার দিকে ভ্রু কুচকে তাকাতে স্নিগ্ধা অসহায় মুখ করে নিল। আবরার চোখ ফিরিয়ে পুনরায় নীরুর দিকে তাকিয়ে বলে ওঠে, নিয়ে এসো, যাও। কথাটাই গোল চোখে জোরে জোরে 2 বার মাথা ঝাঁকালো স্নিগ্ধা। উদ্বেগ নিয়ে বললে, না না প্লিজ, আমি খাবো না। স্নিগ্ধার কথাই মাঝে বাড়িতে করে ফ্রুট স্যালাড নিয়ে হাজির হলো নীরু। আমরা চোখের ইশারা করে টেবিলে দেখিয়ে বলল, রাখো এখানে। চুপচাপ বাটিটা রেখে পোস্তান নেয় নীরু। আপনার বাটিটা হাতে তুলে নিয়ে চামচের মাথায় আপেলের এক টুকরো তুলে স্নিগ্ধার মুখের সামনে ধরল। স্নিগ্ধা মুখ কাচুমাচু করে বলে, প্লিজ। আবরার চোখ রাঙিয়ে বলে, চুপচাপ খাও। ধমকানিতে আর কথা বাড়ায়নি স্নিগ্ধা। ঠোঁট উল্টে খেতে শুরু করে। আবরার বেশ যত্নে খাবার একটু একটু করে খাওয়াতে থাকে তার পরীকে। খাবার গিলতে গিয়েও বারবার উগড়ে দিতে ইচ্ছে করছে স্নিগ্ধার, কিন্তু আবরারের ভয়ে বাধ্য মেয়ের মতো খেতে থাকে সবটা। বাটি পুরো খালি করে থামলো আবরার। স্নিগ্ধা গাল ফুলিয়ে রেখেছে, তা দেখে মুচকি হাসলো। টিস্যু পেপার দিয়ে ওর মুখটা আলতো করে মুছে দিয়ে ভ্রু নাচিয়ে বলে, খাবার কার প্লেটে গেল এখন? জবাবে স্নিগ্ধা গাল দুটো ফুলিয়ে রেখেই বলেছে, সব আপনার জোর জবরদস্তি। আবরার বাচ্চাদের মতো স্নিগ্ধার গাল টেনে বলে ওঠে, জোর করে যদি ভালো কিছু হয় তবে জোর করাই ভালো।
স্নিগ্ধা খানিকক্ষণ কপাল কুঁচকে তাকিয়ে থেকে হেসে ফেলে। নিজের ঠোঁট লাজুকভাবে কামড়ে ধরে আবরারের বুকে মাথা ঠেকায়। আবরার মাথা ঝুঁকিয়ে স্নিগ্ধার কপালে ছোট্ট করে চুমুদ খেয়ে 2 হাতে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রাখে। কি বলছিস কি? লোকটার আগে একটা বউ ছিল, তার মানে স্নিগ্ধা ওর সেকেন্ড ওয়াইফ? মৃণালের কথায় সুমন হ্যাঁ বোধক মাথা নাড়ে, উদ্বেগ নিয়ে বলে, হ্যাঁ, তবে আর কি বলছি তোকে, একবার ভাব, দুটো বিয়ে করেও শালা এত সুন্দর একটা বউ পেল, আর আমরা হতভাগা একটাও পাচ্ছি না। মৃণাল ধমকে বলে ওঠে। ফালতু কথা রাখ, আর কি খবর জোগাড় করলি সেটা বল। সুমন মুখটা সিরিয়াস করে বলে, স্নিগ্ধাদের গ্রামের জমিদার ছিল আবরামের বাবা আশার চৌধুরী। ওদের গ্রামের বাড়িতেই স্নিগ্ধার বাবা মালির কাজ করে, সেখান থেকে ওদের আলাপ। তারপর বুঝিসই তো, অত গরিব ঘরে আবরামের মতো ধনী ছেলে তো আকাশের চাঁদ সমমূল্য, তো হয়তো টাকার লোভে পড়ে মেয়েটাকে বিয়ে দেওয়া দিয়েছে। আগে বউ আছে জানা সত্ত্বেও কেউ মেয়ের বিয়ে দেয় সেখানে? তাছাড়া ওদের বয়সের সমাধানও তো খুব কম নয়, কমসে কম 8-9 বছরের তো হবেই। মৃণাল ভ্রু কুঁচকে বলে। কিন্তু তুই এত খবর পেলি কোথা থেকে? সুমন ঈষৎ ভাব নিয়ে বলে, পকেটে টাকা থাকলে ব্যাঙের ছাতাও পাওয়া যায়, সেখানে এসব খবর তো কোনো ব্যাপারই না। আর তুই তো জানিসই আমার একটু ডিফেক্টিভ হওয়ার ইচ্ছে আছে, তাই বুদ্ধি খাটিয়ে আবরাম চৌধুরীর বাসার দারোয়ানকে খোঁজ দিলাম কিছু, আর জিজ্ঞেস করতেই বেটা গড় করে সব বলে দিল। মৃণাল চিন্তিত মুখে জিভ দিয়ে নিজের ঠোঁটদ্বয় ভিজিয়ে নিল, বলল, প্রথমে ভেবেছিলাম স্নিগ্ধা হয়তো আমাকে অ্যাভয়েড করতে মিথ্যে বলেছে, পরে ওর বরকে দেখে ভাবলাম ঠিক বলছে, কিন্তু তাও কেমন একটা খুঁত লাগছিল। তোকে খোঁজ নিতে না বললে আমার তো এসব জানাই হতো না রে। সুমন নিজেও চিন্তিতভাবে বলে, তাহলে এখন কি করবি? আর ওদের পারিবারিকও কোনো ঝামেলার কথা কিন্তু শুনিনি, হয়তো ভালোই আছে স্বামীর সাথে। আমার মনে হয় তোর পিছিয়ে যাওয়াটাই স্নেহ, সতে হলেও মেয়েটা বিবাহিত। মৃণাল ধৈর্যহীন গলায় বলে, আরে ধুর, এটা একটা বিয়ে হলো? নিজের কোনো ইচ্ছেই নেই যেখানে। তাছাড়া যে লোক একবার নিজের বউ ছেড়ে দ্বিতীয় বিয়ে করতে পারে, সে পরের বার আরেকটা বিয়ে করবে না, তার কি গ্যারান্টি? আর তুই নিজেই তো একটু আগে বললি যে টাকা দেখে আবরারের সাথে স্নিগ্ধার বিয়ে করিয়েছে ওর বাবা মা। হ্যাঁ, সেটাই তো আন্দাজ করেছি। সুমন কপাল কুঁচকে বলে। মৃণাল দৃঢ়তা নিয়ে বলে, তাহলে এখন আর কি, সব ভেবেচিন্তে এগোবো। তুই বরং বাড়ি যা এখন, আমি পরে তোকে কল করে জানাচ্ছি সামনে কি করব না করব। সুমন একটা নিঃশ্বাস ফেলে মৃণালের কাঁধে হাত রেখে নরম গলায় বলে, যা করার একটু ভালো করে ভেবেচিন্তে করিস মৃণাল, অন্তত এমন কিছু করিস না যাতে একটা সুন্দর সম্পর্ক নষ্ট না হয়ে যায়। আসবো ডক্টর? আবরারের প্রশ্নে ল্যাপটপের স্ক্রিন থেকে মুখ তুলে দরজার দিকে তাকালো মধ্যবয়সী মহিলাটি। নাম রিবন্তী হক, পেশায় একজন গাইনোকোলজিস্ট তিনি। আবরারের পাশেই জোরোসোরো হয়ে দাঁড়িয়ে আছে স্নিগ্ধা। আবরারকে দেখে রিবন্তী হক সৌজন্যতায় ঠোঁটে হাসি রেখে ফুটিয়ে বলেন, আরে মিস্টার আবরার চৌধুরী যে, আসুন না। স্নিগ্ধা এক হাত নিজের হাতে নিয়েই ভেতরে এলো আবরার। রিবন্তী টেবিলের ওপর পাশে সাজানো 2টো চেয়ার ওদের দুজনকে দেখিয়ে বলল, বসুন। আবরার মৃদু হেসে প্রথম চেয়ারটা টেনে দিল স্নিগ্ধা, চোখের ইশারা করে বসতে বোঝালো। পরবর্তী চেয়ারটা দখল করে নিল নিজে। রিবন্তী ব্যাপারটা লক্ষ্য করে মুচকি হেসে বলে ওঠে, বাহ, মিস্টার চৌধুরী দেখছি ওয়াইফের প্রতি বেশ কেয়ারিং। কথাটাই লাজুক হেসে মাথা নামিয়ে নিল স্নিগ্ধা। আবরার ঘাড় কাত করে স্নিগ্ধাকে একবার দেখে নিয়ে তাকাই রিবন্তী হকের দিকে। ভীষণ শান্ত গলায় বলে ওঠে, আমারই তো বউ, যত্ন কে নেবে বলুন? রিবন্তী হক চেয়ারে হেলান দিয়ে বসলো, ঠোঁটে হাসি টেনে বলে, এভাবে সব পুরুষ ভাবলে মনে হয় না কোনো নারী নির্যাতিত হতো সমাজে। আবরার স্বাভাবিকভাবে বলে ওঠে, সবটাই আমাদের মানসিকতা, যারটা যেভাবে তৈরি আর কি। যাকে ছাড়ুন এসব, আপনাদের কাছে কেন আসা সেসব তো আগেই ফোন দিয়ে জানিয়েছি আমি। আর এই হচ্ছে আপনার সেই পেশেন্ট, বলতে পারেন অনেকটা জোর করে নিয়ে এলাম এখানে। কথাটাই আবরারের দিকে তাকিয়ে স্নিগ্ধা ঠোঁট উল্টালো। রিবন্তী মৃদু হেসে বলে,
আসলে যেসব অসুস্থতার কথা আপনি বললেন সেসব শুনলে প্রথম যে কথাটা মাথায় আসে সেটা আমি শিওর না হয়ে আপনাকে জানাতে চাইছিলাম না বলেই আসতে বলেছি। আমি বরং এই ব্যাপারে আমার পেশেন্টের সাথে কথা বলে নিই। আবরার মাথা নেড়ে সাই দিয়ে বলে। নিশ্চয়ই। রিবন্তী এবার স্নিগ্ধার দিকে তাকালো, ব্যস্ত গলায় বলে, মিসেস চৌধুরী, খাবার মুখে দিলে ভীষণ বমি পায় আপনার, তাই না? স্নিগ্ধা মাথা দুলিয়ে বলে, জি। কিছু খেতে ইচ্ছে করে? আই মিন, কোনো ধরনের খাবারের বেশ স্বাদ মনে হচ্ছে? স্নিগ্ধা মাথা নেড়ে বলে, হুম, সবেতেই বেশ গন্ধ লাগে। টক ভালো লাগে না? স্নিগ্ধা উদ্ভাসনা নিয়ে বলে। হ্যাঁ, খেতে ইচ্ছে করে, তবে এখনো খাইনি। রিবন্তী খানিকক্ষণ ভেবে বলে, লাস্ট কবে পিরিয়ড হয়েছিল আপনার? এমন একটা বিষয় নিয়ে আবরারের সামনে সোজাসাপটা প্রশ্নে ভীষণ রকম অস্বস্তি অনুভব করলো স্নিগ্ধা। খানিকক্ষণ ইতস্তত করলো। ব্যাপারটা রিবন্তী বুঝতে পেরে মৃদু হেসে বলে, পিরিয়ড কোনো লজ্জার বিষয় নয় মিসেস চৌধুরী, এটা একটা মেয়ের জন্য অনেক গর্বের। তার অর্ধাঙ্গ, তার সামনে তো লজ্জার কিছুই নেই, আপনি নিঃসংকোচে বলুন। স্নিগ্ধা কোনো রকম ক্ষীণ আওয়াজ তুলে বলে, জি, গত মাসে হয়নি, এই মাস নিয়ে 2-এ পড়বো। রিবন্তী হক মাথা নেড়ে আবরারের দিকে তাকায়। আবরারের এতক্ষণ ওনাদের কথোপকথন বেশ মন দিয়ে শুনছিল। রিবন্তী উদ্বেগ নিয়ে বলে ওঠে, মিস্টার চৌধুরী, আপনার স্ত্রীর সমস্ত কমপ্লিকেশন আমার কাছে জমা আছে। তবে যেটা আমি ভাবছি তার জন্য একটা ছোট্ট টেস্ট করাতে হবে। আই মিন, ব্লাড স্যাম্পল নিতে হবে, তাহলেই আমি ক্লিয়ারলি জানতে পারবো আপনাকে। কথাটাই আবরার সাইমূলক মাথা নাড়ালেও চমকে উঠে ওর দিকে তাকালো স্নিগ্ধা। আবরার তাকাতে গোল চোখ নিক্ষেপ করে জোরে জোরে দুই দিকে মাথা নাড়ল, যার অর্থ কিছুতেই সে টেস্ট করাবে না, কারণ কালই আবরার বলেছিল টেস্ট করাতে গেলে ইনজেক্ট করতে হবে। ব্যাপারটা রিবন্তী হকের বোধগম্য হয় না। আবরারের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলে, কি হয়েছে, কোনো সমস্যা? আবরার আবারও মৃদু হেসে বলে, আসলে ও ইঞ্জেকশনে ভীষণ ভয় পায়, তাই এমন করছে। এইটুকু বলে আবরার স্নিগ্ধার মুখের দিকে তাকায়, শান্ত স্বরে বলে, পরি, ব্লাড টেস্ট করতে ইঞ্জেকশন দেওয়া হয় না। ব্লাড টেস্ট না করলে তোমার কি হয়েছে কিভাবে জানবে বলো? আর আমি তো আছি, তাই না? চিন্তা কি? স্নিগ্ধা মুখটা কাচুমাচু করে নামিয়ে নিল। হাজারো আপত্তিতে তার মেয়ে এলো আবরারের এইটুকু আশ্বস্তিতে। এক পাশে ঘাড় কাত করে বলে, বেশ, আপনি যা ভালো বুঝবেন। আবরার মুচকি হাসলো। আবরারের সাথে সাথে রিবন্তী হকও মুচকি হেসে নিয়ে চেয়ার ছেড়ে উঠে পড়ে। দরজার দিকে এগোতে এগোতে বলে, আপনারা আমার সাথে আসুন। আবরার আর স্নিগ্ধা দুজনেই উঠে দাঁড়ায়। এরপর ধীর পায়ে অনুসরণ করে রিবন্তীকে। এক পর্যায়ে ল্যাবরেটরিতে সামনে এসে কাঁচের দরজা ঠেলে ঢুকে পড়ে রিবন্তী হক, আর তারপর আবরার। স্নিগ্ধা ঢুকতে গিয়েও থেমে যায়। কিছু একটা খেয়াল করতে পেছন ঘুরে তাকায়। হাসপাতালের দেয়ালে ছোট্ট একটা গুলুমুলু বাচ্চার পোস্টার লাগানো, স্বাস্থ্যসম্মত কয়েক লাইন লেখা তার নিচেই। কীভাবে বাচ্চাকে সুস্থ সবল রাখতে হয় তারই কিছু নির্দেশনা। স্নিগ্ধার কেন জানি না বাচ্চাটার দিকে তাকিয়ে থাকতে ভীষণ ভালো লাগা কাজ করলো। বাচ্চাটার মুখের প্রজ্বলিত হাসিটাতে আপনা আপনি ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল তার। অজান্তেই ডান হাতটা চলে গেল পেটের কাছে। মুহূর্তে শীতল হয়ে এলো স্নিগ্ধার হাত পা। কোনো একদিন তার কোলেও এমন ফুটফুটে একটা বাচ্চা আসবে, আবার তার ভালোবাসার ফল আসবে। ভাবতেই মুখে এক চিলতে লাজুক হাসিটা গাঢ় হয়ে আসে স্নিগ্ধার। স্নিগ্ধাকে না দেখে আবরার ভ্রু কুঁচকে আশেপাশে তাকায়। পেছনে তাকিয়ে স্নিগ্ধাকে কাঁচের দরজার বাইরে তাকিয়ে দেখতে পেতে দুটো হাতটা দরজার টেনে টেনে নিয়ে খুলল আবরার। মৃদু আওয়াজে ডেকে উঠল, ওকে। পরি, ডাক শুনে স্নিগ্ধার ধ্যান কাটে। পেছন ঘুরে আবরারের দিকে তাকায়। আবরার ভ্রু নাচিয়ে বলে, কি করছো এখানে? স্নিগ্ধা বাচ্চাদের মুখের দিকে আরও একবার চোখ বোলায়। পরক্ষণে আবরারের দিকে তাকিয়ে বলে, কিছু না, চলুন। আবরার পুরো বিষয়টা কোনো কিছুই বুঝে উঠতে পারল না, বুঝতে চাইল না। এই মুহূর্তে ভীষণ রকম চিন্তিত সে। স্নিগ্ধার কি এমন অসুস্থতা যার জন্য টেস্ট অবধি করাতে হলো, সেটাই ভীষণ রকম ভাবাচ্ছে তাকে। স্নিগ্ধা ঢুকতেই আবরারের ওর পিঠে হাত ছুঁয়ে বলল, কিছু হয়েছে? মনে শরীরকে আবারও খারাপ লাগছে? স্নিগ্ধা মৃদু হেসে মাথা নাড়ালো, যার অর্থ না। স্নিগ্ধাকে এক হাতে জড়িয়ে রেখেই আবরার সামনের দিকে এগোতে লাগলো। আস্তে করে বলে, ভয়ের কিছু নেই, আমি আছি তো। যখন টেস্ট করবে শক্ত করে আমার হাতটা ধরে থাকবে, কেমন? স্নিগ্ধা একবার আবরারের দিকে চোখ তুলে
তাকালো, ঘাড় কাত করে বলে, আচ্ছা। স্নিগ্ধা, নিজের নাম শুনে কপালে গুটি কয়েক ভাঁজ সমেত পেছন ফেলল স্নিগ্ধা। মৃণালকে দেখতে ভাঁজগুলো আরও গাঢ় হয়ে এলো তার, অনেকাংশে বিরক্তিও ঠেকলো। ততক্ষণে মৃণাল এগিয়ে এসে দাঁড়িয়েছে স্নিগ্ধার মুখোমুখি। স্নিগ্ধা হাঁ করে কিছু বলার আগেই মৃণাল উদ্বিগ্ন গলায় বলে ওঠে, এ কদিন ভার্সিটি আসনি কেন? কিছু হয়েছে? স্নিগ্ধা বিরক্তি নিয়ে উত্তর দেয়। এমনি আসিনি। কেন? মৃণাল উত্তর না দিয়ে মাথাটা নিচু করে নিল। স্নিগ্ধাকে এতগুলো দিন না দেখে তার যে কী অবস্থা হয়েছিল সেটা তো আর স্নিগ্ধাকে বলে বোঝানো যাবে না। প্রত্যেকটা দিন মৃণাল দাঁড়িয়ে থাকতো গেটের কাছে, কখনো আবার স্নিগ্ধাদের ক্লাসরুমের সামনের দিকটায়, কিন্তু স্নিগ্ধা আসেনি। মৃণালকে নিশ্চুপ দেখে স্নিগ্ধার বিরক্তিটা পুনরায় নাড়া দিয়ে ওঠে, ব্যস্ত গলায় বলে, আপনি কি কিছু বলবেন? মৃণাল ভ্রু কুঁচকে বলে, কেন, খুব তাড়া আছে? স্নিগ্ধা একটা লম্বা শ্বাস টেনে বলে, হ্যাঁ, তা একটু আছে। কারণ আমার তো মনে হয় না আপনার সাথে আমার কোনো কথা বাকি আছে। যা বলার সেদিন আমি বলেই দিয়েছিলাম আপনাকে। এরপর নিশ্চয়ই এই কথা বলতে আসবেন না আমায়। আমি আপনাকে এতটাও গায়ে পড়া ভাবি না। কথাটায় মৃণাল প্রচণ্ড আহত হয়, মুখ কালো করে মাথাটা নামিয়ে নেয়, নিচের দিকে তাকিয়ে মৃদু আওয়াজে বলে ওঠে, সেদিন যা বলেছিলে সবটাই শুনেছি। বলা চলে তোমার বলার থেকেও অনেক বেশি কিছু। কথাটা স্নিগ্ধার চোখ ছোট ছোট করে বলে ওঠে। মানে ঠিক বুঝলাম না। মৃণাল চোখ তুলে মৃদু হাসলো, দুই চোখের পাতা এক করে বোঝালো। কিছু না, এইটুকু বলে মৃণাল গলায় আকুলতা নিয়ে বলে, আমি গায়ে পড়া নই, আমাকে প্লিজ ওরকম ভেবো না। আমি কি বলতে এসেছি সেসব না শুনে এভাবে বলা ঠিক নয়। একবার না হয় শোনো আমি কি বলতে চাই, তারপর যেটা বলার বলতে পারবে তুমি। স্নিগ্ধা সন্দিহান গলায় বলে। কি এমন কথা? মৃণাল শান্ত গলায় উদ্বেগ নিয়ে বলে, আগে আমাকে বলো, আমার কথা রাখবে? স্নিগ্ধা বিদ্রুপের হাসি টেনে বলে, মানে কি? এরকম অযৌক্তিক শর্ত কেন দিচ্ছেন আপনি? আমি তো আপনার কথা শুনতে মরিয়া হয়ে উঠিনি যে আপনার কথা রেখে তারপর আমাকে কথা শুনতে হবে। মৃণালের মুখটা আরও মলিন হয়ে আসে স্নিগ্ধার এমন কাটকাট কথাগুলোতে, তবুও নিজেকে সামলে বলে ওঠে, প্রথম দিন মেঘের সাথে তোমাকে দেখেই আমার ভালো লেগেছিল, কিন্তু আমি আসলে জানতাম না তুমি বিবাহিত। সেদিন যখন তুমি বললে আমি তখন খুব আঘাত পেলেও আস্তে আস্তে ব্যাপারটা মেনে নিয়েছি। কারণ ভালো আমরা বাসতেই পারি, তাই বলে অপর মানুষটা সবসময় আমাদের জন্য অপেক্ষা করবে তা তো নয়। তাদেরও ভালোবাসার মানুষ থাকতে পারে। মৃণাল থামতে স্নিগ্ধা উদ্বেগহীন গলায় বলে, যাক, আপনার এমন ভাবনা চিন্তা দেখে ভালো লাগলো। মৃণাল সামান্য ঠোঁট এলিয়ে হেসে উঠে বলে, সেদিন তুমি বলেছিলে ভালোবাসা অন্যায় নয়, তাই আমি ভাবলাম আমি তো আর অন্যায় করিনি, তাই না? ভালোই তো বেসেছি, পাপ তো করিনি। স্নিগ্ধা খানিকক্ষণ কপাল কুঁচকে তাকিয়ে থেকে বলে, আপনি কি বলতে চাইছেন বলুন তো? জেরে কাশুন একটু, আমার ক্লাস শুরু হতে বেশি সময় নেই। মৃণাল নিচের দিকে তাকিয়ে হালকা কেশে গলায় পরিষ্কার করে নেয়, স্নিগ্ধার দিকে ব্যাকুল চোখে তাকায়, উত্তেজনায় নিয়ে বলে, আমার বন্ধু হবে স্নিগ্ধা, প্লিজ। স্নিগ্ধা অবাক হয়ে বলে, আমি আপনার বন্ধু? মৃণাল মুখ ছোট করে বলে, কেন, আমি কি এতই খারাপ? আমার বন্ধু হওয়া যায় না? ভালোবেসে তোমায় পাইনি, তাই বলে কি বন্ধু হিসেবে পেতে পারি না? ভালোবাসা তো সময় অনুযায়ী বদলানোর সুযোগ থাকে, কিন্তু কিছু বন্ধুত্ব যুগ পার হলেও অটুট থেকে যায়। তুমি যদি মেঘের বন্ধু হতে পারো, আমার কেন পারবে না বলো? স্নিগ্ধা নিজের ঠোঁট ভিজিয়ে নিয়ে বলে। কিন্তু মৃণাল ধৈর্যহীন নিয়ে বলে, আমি তো অন্যায় কিছু চাইছি না, শুধু তোমার বন্ধুত্বটাই চাইছি। প্লিজ, আমি ভুলে যেতে চাই আমি তোমায় ভালোবাসি, নতুন করে জীবন নিয়ে ভাবতে চাই। এইটুকু সাহায্য করবে না আমায়? স্নিগ্ধা কিছুক্ষণ আবরারের কথাই ভাবলো। ভার্সিটির কোনো ছেলের সাথে মিশতে না করা সেই কথা, আবরারের গম্ভীর সেই আওয়াজ। ছেলে বন্ধু আমার পছন্দ নয়। স্নিগ্ধাকে নির্ভর দেখে মৃণাল নিজের হাতটা বাড়িয়ে দিয়ে বলে, বন্ধুত্বের হাত আমি বাড়িয়ে দিয়েছি, এবার তোমার গ্রহণ করার পালা। দ্বিতীয়বার অন্তত মন ভেঙো না স্নিগ্ধা। কথাটায় স্নিগ্ধা মৃণালের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ওর পেতে রাখা হাতের দিকে তাকায়। এই দেখে মৃণাল অসহায় মুখ করে তাকিয়ে আছে তার দিকে।
অন্যদিকে আবরারের কড়া নির্দেশ, কি করবে স্নিগ্ধা? ভদ্রতা ও ভালো মানুষের খাতিরে মৃণালের বন্ধুত্বের গ্রহণ করবে নাকি স্বামীর আদেশ নিষেধ মান্য করবে? মৃণালের এমন অসহায় দৃষ্টিগুলোকে বেশিক্ষণ উপেক্ষা করতে পারল না স্নিগ্ধা। একটা মানুষের বন্ধুত্ব গ্রহণ করাই যায়, অন্তত এমন মধুর সম্পর্কে তো আর পাপ নেই, আর না পাপ আছে তার মনের মধ্যে। আবরার বলেছিল ছেলেদের সাথে না মিশতে, সে তো আর গায়ে পড়ে মিশতে যাচ্ছে না। হ্যাঁ, এখানে যদি অন্য ছেলে হতো স্নিগ্ধা প্রথমবারে নাকচ করে দিত, কিন্তু মৃণাল তো নিজের ঠিক করতে সময় চাইছে। সে তো তার ভুলটাকে শুধরে নিতে চাইছে। তাই এখানে তার বন্ধুত্ব গ্রহণে আবরারকে নিশ্চয় ছোট করা হবে না। এইরকম হাজার রকমের যুক্তি নিজের মতো করে সাজিয়ে নিয়ে অবশেষে মৃণালের মুখের দিকে চোখ তুলে তাকালো স্নিগ্ধা। মৃণাল এখনও হাত পেতে রেখেছে। স্নিগ্ধা মৃদু হেসে বলে ওঠে, আমি আপনার বন্ধু হব, কিন্তু আমার কিছু শর্ত আছে। মৃণাল প্রথম দফায় ভ্রু কুঁচকে তাকায়, পর মুহূর্তে উদ্বেগ নিয়ে বলে, বলো কি শর্ত, আমি সব মেনে নেব। স্নিগ্ধা জিভ দিয়ে নিচের ঠোঁট ভিজিয়ে নিয়ে বলে, আমি আপনার সাথে বন্ধুত্ব করব, তবে তার একটাই শর্ত হচ্ছে ভবিষ্যতে আপনি কখনোই পুরনো কথাগুলো তুলবেন না। আর বাকি বাচ্চারা ফ্রেন্ডশিপের মতো আমার এত মাখো মাখো ফ্রেন্ডশিপ পছন্দ নয়। তাই মৃণাল মাঝপথেই বলে ওঠে, আমি রাজি। জবাবে স্নিগ্ধা ঠোঁট প্রসারিত করে হাসল। মৃণাল আকুলতা নিয়ে বলে, হাতটা কি খালি বেঁধেই রাখবো? কথার মানে বুঝতে পেরে খানিকক্ষণ ঠোঁট কামড়ে ভাবল স্নিগ্ধা। কিছু একটা ভেবে নিয়ে ইতস্তত করে মৃণালের হাতে আলতো করে হাত রাখলো নিজের। খুব একটা স্পর্শও লাগেনি তাতে। স্নিগ্ধার এইটুকু ছোঁয়াতে মৃণালের যেন অনেক কিছু। মুহূর্তেই অন্যরকম অনুভূতি নাড়া দিল তার হৃদস্পন্দনে। মিনিটে কম সময়ে স্নিগ্ধা আবারও হাতটা সরিয়ে নিল। শান্ত গলায় বলল, আমি এখন আসছি, বেল পড়ে যাবে ক্লাসে। মৃণাল কোনো রকম ঘাড় কাত করে সায় দিল। স্নিগ্ধা আর কথা না বাড়িয়ে উল্টো ঘুরে হাঁটা ধরল ক্লাসরুমের দিকটায়। মৃণাল সেদিকে থেকে চোখ সরিয়ে নিজের হাতটাকে উঁচিয়ে ধরল চোখের সামনে। ঠোঁটে বাঁকা হাসিটা খেলে উঠল সাথে সাথে। বেশ দূরত্বে মুখমণ্ডলে একদলা কালো মেঘ নিয়ে দাঁড়িয়ে আছে আবরার। একটু আগেই এসেছে সে। গাড়ির থেকেই নামতে স্নিগ্ধা মৃণালের হাতে ধরার দৃশ্যটা চোখবন্দি করতে ভুল হয়নি। এইরূপ দৃশ্য প্রকটভাবে বিদ ঘুটে দেখল আবরারের। মৃণাল সমস্ত খোঁজ খবর নেওয়ার জন্য সেই লোকটাকে রেখেছিল। সে আবরারের জানালো মৃণাল স্নিগ্ধাকে মাঝপথে আটকেছে এমন কিছু। খানিকক্ষণ আগে স্নিগ্ধাকে গেটের সামনে নামিয়ে দিয়ে গিয়েছিল আবরার। এর মধ্যে এমন কি ঘটল? এই উদ্যোগীবতায় মাঝ রাস্তায় গাড়ি ঘুরিয়ে আবারও ভার্সিটি এসেছে সে। আর এসেই এমন দৃশ্য, কোনো কিছুই ঠিকঠাক হজম করে উঠতে পারল না আবরার। শুকনো ঢোক গিলে কালো মুখ নিয়ে আবারও উঠে পড়ল গাড়িতে। তুই কি আমার উপর রেগে আছিস? মেঘের কথায় স্নিগ্ধাও ভ্রু কুঁচকে বলল। রেগে কেন থাকবো? মেঘ মুখ কালো করে মাথা নামিয়ে বলল, না মানে ওই ফোনটা ভাইয়া আমাকে দিয়ে পাঠালো তোর জন্য, কিন্তু আমি মিথ্যে বলে তোকে দিয়েছিলাম তাই। স্নিগ্ধা মাঝপথে গলা বাড়িয়ে বলে, তুই এখনও ওই ফোনের ব্যাপার নিয়ে পড়ে আছিস? আরে বোকা, আমি ওইসব কিছু মনে রাখিনি। মেঘ স্নিগ্ধার দিকে মলিন দৃষ্টিতে তাকিয়ে বলে, তারপর ভাইয়া যে তোকে পছন্দ করতো সেটা জেনেও আমি তোকে জানাইনি। স্নিগ্ধা ফিক করে হেসে ওঠে। মেঘ ভরকে গিয়েও ভ্রু কোঁচকালো। মৃদু খেপে বলল, আমি ইমোশনাল কথা বলছি আর তুই হাসছিস? দিস ইজ নট ফেয়ার। স্নিগ্ধা হাসি থামিয়ে কৌতূহল মাখানো স্বরে বলে, আহারে থাক, রাগ করিস না বাচ্চা। কি করবো বল? তুই যেভাবে বলছিস আমার হাসি ছাড়া কিছুই পেল না। আচ্ছা, আমি আর তুই বন্ধু তো, তাই না? মেঘ ওপর নিচে মাথা নেড়ে বলে, হ্যাঁ তো? তাহলে এই সব সামান্য ব্যাপার নিয়ে আমাদের মধ্যে কেন মন কষাকষি হবে? এইটুকু বলে পাশে রাখা মেঘের বাম হাতটা মুঠো করে ধরল স্নিগ্ধা। হেসে বলে, তোর আর আমার বন্ধুত্ব অটুট থাকবে সব সময়। সেখানে কোনো সম্পর্ক, কোনো যুক্তি আসবে না, আসবে না কোনো পিছুটান। যত যাই হয়ে যাক, আমরা যত দূরেই থাকি, আমাদের বন্ধুত্ব সারা জীবন থাকবে। এতক্ষণে ঠোঁটে গাঢ় হাসি টেনে হাসলো। কোনো উত্তর না দিয়ে এক হাত জাপটে ধরল স্নিগ্ধাকে। স্নিগ্ধাও জড়িয়ে নিল মেঘকে। মেঘ মৃদু আওয়াজে বলে, তুই বড্ড ভালো স্নিগ্ধা, সম্পর্কের মূল্য তোর থেকে কেউ দিতে পারবে না।
তোর এই কথাগুলো আমি সারা জীবন মনে রাখবো স্নিগ্ধা, সারা জীবন। গেট থেকে বের হতেই হেনালের গাড়ি দেখে কপালে ভাঁজ পড়ল স্নিগ্ধার। এগিয়ে এলো গাড়ির দিকে। স্নিগ্ধাকে দেখতেই হেনাল বেরিয়ে এসে দরজা খুলে দিতে উদ্যত হয়। তার আগে স্নিগ্ধা ভ্রু কুঁচকে বলে ওঠে, আপনার স্যার আসবে না আজ? আপনি এলেন যে? হেলান ঝুঁকতে গিয়েও সোজা হয়ে দাঁড়িয়ে বলল, স্যারের কিছু জরুরি কাজ পড়ে গেছে ম্যাডাম, তাই আমাকে আসতে বলল। স্নিগ্ধার মনটা খারাপ হয়ে এলো। এ নিয়ে আর কথা তুলল না। কাজ তো থাকতেই পারে, এত বড় ব্যবসা একা হাতে সামলানো, তারপরেও তাকে এত সময় দেয়, এই তো ঢের। কথাগুলো ভাবতে ভাবতেই হেলান দরজা খুলে দিল। গাড়িতে উঠে পড়ল স্নিগ্ধা। খট করে দরজা লাগাই ওই পাশ থেকে গাড়িতে স্টার্ট করলো হেনাল। স্নিগ্ধার গাড়ি ভার্সিটি থেকে পার হয়ে যেতেই মৃণাল এগিয়ে এলো গেটের কাছে। মুখে তার তৃপ্তির হাসি। আবরার আসেনি তাই নিজের সাথে বিড়বিড় করে বলে, এমন কিছু করতে হবে যাতে ওই আবরার স্নিগ্ধাকে আর নিতেও না আসে। স্নিগ্ধা মাত্রই দরজা ঠেলে ভেতরে ঢুকলো। দরজা লাগিয়ে সামনের দিকে তাকাতে তাৎক্ষণিক চমকে উঠল। হুট করে সামনে এসে দাঁড়িয়েছে নীরু। পর মুহূর্তে বুকে হাত দিয়ে স্বস্তির একটা নিঃশ্বাস ফেল স্নিগ্ধা। উদ্বেগ নিয়ে বলে, এভাবে হুট করে কেউ সামনে দাঁড়ায়? ভয় পেয়ে গেছিলাম তো। নীরু চোখটা নামিয়ে নিল। ক্ষীণ আওয়াজে বলে, দুঃখিত ম্যাডাম। স্নিগ্ধা সামান্য হেসে নীরুর পাশ কাটিয়ে হেঁটে এসে সোফায় বসতে বসতে বলে, তাই এভাবে আসার মানেটা কি? দেখে তো মনে হলো আমার আসার অপেক্ষাতেই ছিলে। নীরু তাড়াহুড়ো করে এগিয়ে গিয়ে বসে পড়ল স্নিগ্ধার পায়ের কাছে। ব্যাপারটাই স্নিগ্ধা ভ্রু কুঁচকে বলে, এ কি, এখানে বসলে যে? নীরু মলিন মুখে স্নিগ্ধার দিকে তাকাই, নরম গলায় বলে, আমাকে কদিনের ছুটি দেবেন ম্যাডাম? স্নিগ্ধা কিছু বলার জন্য হাঁ করতে গেলে নীরু পুনরায় উদ্বেগ নিয়ে বলে, আমি জানি আমি কাজে এসেছি 1 মাসও হয়নি, এর মধ্যে ছুটি যাওয়া একদম নিয়মের বাইরে, কিন্তু কি করব বলুন তো? ছোট বোনটার ক্লাস 5-এর পরীক্ষা শুরু হবে কাল। মা তো অসুস্থ, তাই বোনটা আজ আমায় ফোনে খুব করে বলল ওকে কটা দিন কেন্দ্রে নিয়ে যাওয়া আসা করতে। ছোট মানুষ একা এত দূর পেরে উঠবে না তাই। নীরু থামতেই স্নিগ্ধা চট করে বলল, হয়েছে তোমার বলা? নীরু ভয়ে গুটিয়ে থাকা স্নিগ্ধার এমন গম্ভীর আওয়াজে কয়েক সময় স্নিগ্ধার নাক মুখ কুঁচকে তাকিয়ে থেকে শব্দ করে হেসে উঠল। হাসতে হাসতে বলল, বাপরে, ছুটির জন্য এত কথা বলতে হয়? আরে ছুটিই তো যাচ্ছ, এতে এত ভয়ের কি আছে? নীরু মুখ ছোট করে বলে, না মানে সাহেব, আপনার খেয়াল রাখতে আমায় রেখেছিলেন, কিন্তু আপনি এমন অসুস্থ, তার মধ্যে আমাকে যেতে হবে দেখে। স্নিগ্ধা নীরুর কথা থামিয়ে দিয়ে শান্তভাবে বলে, এসব নিয়ে ভেবো না, আমি সব সামলে নিতে পারবো। তুমি বরং চাও তোমার বোন তোমাকে পাশে পেলে পরীক্ষায় আরো ভালো করবে, দেখবে। নীরু মুখে হাসি ফুটে উঠল। উদ্বেগ নিয়ে বলে, সত্যি আমি যাব ম্যাডাম, শুধু 3 দিন আমাকে দিন, আমি আর একটা দিনও বেশি থাকবো না। আর আপনার যাতে কোনো কষ্ট না হয় তাই আমি সব কাটাকাটি করে ফ্রিজে রেখে দিয়েছি। আচ্ছা বাবা, ঠিক আছে, তোমার যেই কদিন লাগে তুমি থেকে আসো। তোমার বোনের পরীক্ষা শেষ হলেই এসো, ঠিক আছে? তুমি একটু দাঁড়াও, আমি আসছি। নীরুকে ওইভাবে বসিয়ে রেখে উঠে দাঁড়ালো স্নিগ্ধা। নিজের রুমের দিকে এগিয়ে গেল। নীরুও কৌতূহল মুখ চোখ নিয়ে উঠে পড়ে। খানিকক্ষণ বাদে স্নিগ্ধা বেরিয়ে এলো রুম থেকে। নীরুর সামনে এসে দাঁড়িয়ে ওর দিকে 1000 টাকার দুটো নোট এগিয়ে দিয়ে বলে, এটা রাখো। নীরু অবাক হয়ে বলে, এটা দিয়ে আমি কি করব ম্যাডাম? স্নিগ্ধা ভ্রু নাচিয়ে বলে, টাকা দিয়ে কি করে সবাই? নীরু গোল চোখ করে বলে, না না ম্যাডাম, এটা আমি নিতে পারবো না। স্নিগ্ধা রাগের নাক ফুলিয়ে বলে, এটা আমি তোমাকে দিচ্ছিও না, এটা তোমার বোনের জন্যে, বুঝলে? এইটুকু বলে স্নিগ্ধা টাকার চোখ বুলিয়ে হেসে বলে, আসলে ছোটবেলায় যখন আমি পরীক্ষা দিতে যেতাম, তখন বড়দের পা ছুঁয়ে সালাম করলে তারা টাকা দিত, 10 টাকা, কেউ আবার 5 টাকা। আমি এটা তোমার ছোট বোনকে দিচ্ছি, ওকেই দিও এটা। নীরু খানিকক্ষণ স্নিগ্ধার মুখের দিকে তাকিয়ে থাকে। গভীর কৃতজ্ঞতা খেলে যায় তার চোখে। স্নিগ্ধা ভ্রু কুঁচকে বলে, কি দেখছো, নাও। নীরু হাত বাড়িয়ে টাকাগুলো নিয়ে নেয়। মৃদু আওয়াজে বলে, আপনি খুব ভালো মনের ম্যাডাম, আমি আপনাকে যতটা ভালো ভাবি তার থেকেও। আল্লাহ আপনার সব সময় ভালো করুক, সব সময়। স্নিগ্ধা জবাবে মিষ্টি হেসে বলে, আচ্ছা আচ্ছা, তা কখন যাচ্ছেন আপনি? এই তো রাতে রান্নাটা করে রেখেই। স্নিগ্ধা মাঝপথে বলে উঠল,
না থাক, রান্না করার দরকার নেই, রাতেরটা আমি চালিয়ে নেব। রাত বিরেত করে যাত্রা করা শুভ নয়। তুমি বরং দুপুরে খেয়েই বেরিয়ে পড়ো। নীরু ইতস্তত করে বলল। কিন্তু কোনো কিন্তু নয়, আমি যা বললাম সেটাই হবে। স্নিগ্ধার মৃদু শাসানোতে নীরু হেসে ঘাড় কাত করে বলে, আচ্ছা। গম্ভীর মুখে বাড়িতে এলো আবরার। সামান্য বিষয় নিয়ে তার মুখের গম্ভীরতা একটু বেশি ফুটে উঠেছে। বসার ঘর থেকে নিজের রুমে এগিয়ে গেল আবরার। রুম ফাঁকা দেখে ভ্রু কুঁচকে বারান্দায় গেল। স্নিগ্ধা সেখানেও নেই দেখে ওয়াশরুমে দেখলো। স্নিগ্ধাকে না পেয়ে আবার এলো বসার ঘরে। স্নিগ্ধা বাসায় এসেছে তো কনফার্ম, তবে গেল কোথায়? এইদিকে ওইদিকে খোঁজে নিয়ে এবার তার উদ্বিগ্নতা ধরে রাখতে পারল না আবরার। নীরু থেকে খোঁজ পাওয়ার আশায় পা বাড়ালো রান্নাঘরে থেকে। অজান্তে কেমন বুকটা ঢিপ ঢিপ করছে তার। কিছু বিশ্রী কথা মাথায় আসছে, যেইগুলো কোনোভাবেই আবরার প্রকাশ করতে চায় না, আর না চায় সে চিন্তাগুলোকে প্রশ্রয় দিতে। রান্নাঘরে এসে থমকে দাঁড়ালো আবরার। স্নিগ্ধা রান্না করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। স্নিগ্ধাকে পেছন দিক থেকে স্বস্তির মৃদু নিঃশ্বাস ফেলল আবরার। সাথে সাথে কপালে ভাঁজ পড়লেও তার গলা বাড়িয়ে ডেকে উঠল। পরি, আবরারের স্বর শুনে ঘুরে তাকাতে দেরি করল না স্নিগ্ধা। স্নিগ্ধা তাকাতে আবরার 2 পা এগিয়ে এসে উদগ্রীব গলায় বলে ওঠে, তুমি কেন রান্না করছো? নিরু কোথায়? কথাটায় স্নিগ্ধা আবারও সামনের দিকে ঘোরে। কড়াই খুন্তি নাড়তে নাড়তে বলে ওঠে, নীরুকে আমি কদিনে ছুটি দিয়েছি। আবরার ভ্রু কুঁচকে বলে, ছুটি কেন? ওর ছোট বোনের পরীক্ষা তাই। স্নিগ্ধা ঝটপট উত্তরে আবরার নিজের রাগটা ভুলে এগিয়ে আসে ওর দিকে। আবরারের উপস্থিত টের পাওয়ার স্নিগ্ধা হাতের কাজ থামিয়ে জিজ্ঞাসা মুখে তাকাই আবরারের দিকে। কিছু বলবেন? আবরার স্নিগ্ধার 2 গালে হাত রেখে বেশ নরম গলায় বলে। নিতে জেনে দেখে রাগ করলে? স্নিগ্ধা হেসে মাথা নাড়ালো, যার অর্থ না। পর মুহূর্তে ব্যস্ত গলায় বলে, আপনি গিয়ে ফ্রেশ হয়ে আসুন, আমার রান্না বেশি দূর নেই। বলতে বলতে কড়াইয়ের কষানো মশলার মধ্যে মাংসের টুকরোগুলোকে ছেড়ে দিল স্নিগ্ধা। আবরার সেদিকে চোখ বুলিয়ে বলে, বাহ, রান্না ইদানিং বেশ পটু হয়েছে দেখছে। জবাবে স্নিগ্ধার ঠোঁট এলিয়ে হাসলো ওর দিকে। মুহূর্তেই মুখের ভঙ্গিমা আবারও পাল্টে এলো তার। মুখে হাত দিয়ে দৌড় লাগালো ওয়াশরুমের দিকে। ব্যাপারটাই আবরার উদ্বিগ্ন হয়ে ওর পেছনে পেছনে ছুটল। স্নিগ্ধা কয়েক দফা বমি সেরে ওয়াশরুমের দরজা ঠেলে বের হতে না হতেই আবরার কোলে তুলে নিল ওকে। স্নিগ্ধা কিছু বলতে ধরলেই আবরার মৃদু রাগ নিয়ে বলে ওঠে, একটা কথাও শুনছি না এখন। ওনার শরীরের অবস্থা কত খারাপ, আর এই অবস্থায় উনি রান্না করতে গিয়েছিলেন? কথাটা বলতে বলতেই স্নিগ্ধাকে বিছানায় শুইয়ে দিল আবরার। স্নিগ্ধার মুখ কাচিমচু করে বলল, আমি একটু যাই না ওইদিকে, রান্না যে পুড়ে যাবে। আবরার চোখ রাঙিয়ে বলল, না, গেলে যাক, এখান থেকে এক পাও নড়বে না, রান্নার বাকিটা আমি দেখছি। স্নিগ্ধা অবাক হয়ে বলে, আপনি রান্না করবেন? আবরার মৃদু ভাব নিয়ে বলে ওঠে, ইয়েস, আর আবরার ফাহাদ চৌধুরী পারে না এমন কোনো কাজই নেই। আমার রান্না খেলে হাত পা সব চেটে খেয়ে ফেলবে। স্নিগ্ধা অবাক হওয়ার ভান করে ও বলে, বাবা, তাই নাকি? তাহলে তো খেতেই হচ্ছে। আবরার এবার কোমল গলায় বলে, তুমি বরং বিশ্রাম করো, আমি আসছি। আর খারাপ লাগলে আমাকে ডাকবে, কেমন? স্নিগ্ধা মাথা নেড়ে হ্যাঁ বলল। আবরার ঝুঁকে এসে স্নিগ্ধার কপালে চুমু খেলো। সোজা হয়ে দাঁড়িয়ে গায়ের কোটটা টাইটা খুলে রাখলো স্নিগ্ধার পায়ের কাছে। এরপর পা বাড়ালো রান্নাঘরের দিকে। যেতে গিয়েও আবারও পিছিয়ে ফেললো আবরার। মৃণালের ব্যাপারটা নিয়ে কিছু জিজ্ঞেস করতে মন চাইলো তার, কিন্তু আগেরবার স্নিগ্ধার মুখ কালো করার কথা মনে পড়তে দমে গেল। দেখা যাবে সে জিজ্ঞেস করবে একভাবে আর স্নিগ্ধা উল্টে ভেবে বসবে হয়তো আবরার তাকে বিশ্বাসই করে না, কিংবা তার পেছনে সত্যিই লোক লাগিয়েছে। এইসব ভেবে আর কথাগুলো বলল না আবরার। আবরারকে দাঁড়িয়ে যেতে দেখে স্নিগ্ধা কৌতূহল ভ্রু নাচিয়ে বলে, কিছু হয়েছে? আবরার মুচকি হেসে চোখের পাতা এক করে বোঝালো, কিছু না। এইটুকু বলে আবরার বেরিয়ে পড়ল রুম ছেড়ে। সেই দিক থেকে চোখ সরে স্নিগ্ধা বেডের সাথে আধশোয়া হয়ে বসলো। চোখগুলো বন্ধ করতে যাবে তার আগেই পাশ থেকে ল্যান্ডফোনটা বেশ শব্দ নিয়ে বেজে উঠল। হ্যালো মিস্টার চৌধুরী। মেয়েলি গলার স্বর শুনে ভ্রু কোঁচকালো স্নিগ্ধা। ওপাশ থেকে ভেসে আসা গলার আওয়াজটা বেশ পরিচিত ঠেকছে তার। কৌতূহল দমাতে না পেরে বলে উঠল, জি, উনি নেই এখন, আমি ওনার মিসেস বলছি। আপনি কে? ওপাশের ব্যক্তিটির গলার আওয়াজ এবারে বেশ উত্তেজিত হয়ে এলো। বলল, ও মিসেস চৌধুরী, আমি ডক্টর রিবন্তী বলছিলাম।
আসলে মিস্টার চৌধুরীর নম্বর এতবার ডায়াল করলাম, কিন্তু কিছুতেই লাইন পাচ্ছিলাম না, তাই ল্যান্ডলাইনে কল করতে হলো আর কি। স্নিগ্ধা এবার স্বাভাবিক হয়ে বলে, ও আচ্ছা, বোধহয় নেটওয়ার্ক কানেকশনের জন্য। তা কি ব্যাপার ডক্টর? আসলে আপনাদের রিপোর্ট এসে গেছে, এটা জানার জন্যই কল করা। কাল এসে নিয়ে যেতে পারবেন, কিংবা বললে আমি কাউকে দিয়ে পাঠিয়েও দিতে পারি। স্নিগ্ধা উদগ্রীব হয়ে বলে। রিপোর্টে কি এসেছে ডক্টর? রিবন্তী হক স্বরটা বেশ গম্ভীর করে বলে, সেটা আমি এখন বলতে চাচ্ছি না, আমি বলার থেকে আপনারা নিজেরা দেখলে বেশি ভালো হবে। কথাটাই বেশ ঘাবড়ে গেল স্নিগ্ধা। জিভ দিয়ে নিজের ঠোঁট ভিজিয়ে নিয়ে বলে, আচ্ছা বেশ, আমি ওনাকে জানিয়ে দেব, আপনাকে কষ্ট করে পাঠাতে হবে না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন রাখছি, ভালো থাকবেন। ধন্যবাদ। লাইন কাটতেই রিসিভারটি আগের জায়গায় রেখে দিল স্নিগ্ধা। রিবন্তী হকের শেষের কথাই বেশ চিন্তা হচ্ছে তার। রিপোর্টে কি খারাপ কিছু এলো? কে ফোন করেছে? আবরারের কথায় ভাবনার ছেদ পড়ল স্নিগ্ধার। চমকে তাকালো ওর দিকে। ব্যাপারটাই আবরার ভ্রু কুঁচকে বলল। বাপরে, কি ভাবছিলে এত মন দিয়ে? স্নিগ্ধা মৃদু হেসে বলে, কিছু না। আবরার এগিয়ে এসে পা ঝুলিয়ে বসলো বিছানার উপর। কি ফোন করেছিল বললে না তো? স্নিগ্ধা কথাটা কানে নিয়েও নিল না, উল্টে নিজে নিজে ভাবল, হতে পারে আমার বড় কোনো অসুখ করেছে, না হলে এতদিন কেউ অসুস্থ থাকে। আমি বরং কালকেই রিপোর্ট আনতে চলে যাব। রিপোর্ট আগে আমি দেখব, তারপর ভালো কিছু হলে ওনাকে। স্নিগ্ধাকে নিশ্চুপ দেখে আবরার গলা বাড়িয়ে বলল। পরি, কি হলো? স্নিগ্ধা ধ্যান কেটে তাকালো আবরারের দিকে। থতমত খেয়ে তাড়াহুড়ো করে বলে, কেউ ফোন করেনি, রং নাম্বার ছিল। আবরার খানিকক্ষণ সন্দিহান চোখে তাকিয়ে রইল স্নিগ্ধার মুখ চোখের দিকে। স্নিগ্ধা গভীর কোনো চিন্তায় আছে, সেটা পরক্ষণে হলেও মিথ্যা কেন বলছে সেটা ঘোলাটেই লাগছে তার। আসার সময় স্পষ্ট শুনলাম কাউকে ধন্যবাদ দিচ্ছিল, তবে অচেনা কি করে হয়? আর চেনা কেউ হলে মিথ্যে বলারই বাকি আছে। কোনোভাবেই ওই ছেলেটা ফোন করে নেই তো? না, এসব আমি কি ভাবছি, এরকম চিন্তা মাথায় আনাও ভুল। এখন আবার আপনি কি ভাবছেন? স্নিগ্ধার কথাই আবরার ওর দিকে তাকালো, মুচকি হেসে বলল, কিছু না, খাবার রেডি। স্নিগ্ধা এক পাশে ঘাড় কাত করে সাই দিল। গুটিয়ে রাখা পা নামিয়ে বিছানায় ছেড়ে নামতে ধরলেই আবরার হুট করে আবারও কোলে তুলে নিল ওকে। স্নিগ্ধা ব্যস্ত গলায় বলে, আমি এখন ঠিক আছি তো আবরার? আবরার হাঁটা ধরলো সামনের দিকে, পা চালাতে চালাতে শান্তভাবে বলে উঠল, জানি বউকে গড়ে তুলতে কারো লাগে না, ইচ্ছে হলো তাই নিলাম। স্নিগ্ধা ঠোঁট এলিয়ে হেসে দুই হাত দিয়ে আবরারের গলা জড়িয়ে ধরে ওর বুকের সাথে মাথাটা এলিয়ে দিল। কিন্তু বুকের মধ্যে দুশ্চিন্তার ঢিপ ঢিপ আওয়াজটা কমছেই না তার। কাল কি অপেক্ষা করছে কে জানে। আবরার সোফায় বসে জুতোর ফিতে বাঁধছে, আর স্নিগ্ধা ব্যাগের মধ্যে বই নিচ্ছে। বেশ অনেকক্ষণ যাবৎ নীরবতা ছেয়ে আছে তাদের মধ্যে, যে যার মতো তৈরি হতে ব্যস্ত। তবে স্নিগ্ধার তুলনায় আবরার একটু বেশি তাড়াহুড়ো করে রেডি করছে নিজেকে। স্নিগ্ধা নিজের কাজ রেখে ক্ষণে ক্ষণে তাকিয়ে দেখছে আবরারের এমন ব্যস্ততায়। আবরার সোফা ছেড়ে উঠে সোজা হয়ে দাঁড়ালো। আয়নার সামনে এগিয়ে এসে শার্টের হাতা ফোল্ড করতে করতে বলে ওঠে, আজ আমার জরুরি একটা কনফারেন্স আছে, তোমাকে হেনাল নিয়ে যাবে, কেমন? কথাটা বলে আবরার পিছু ঘুরে স্নিগ্ধার মুখের দিকে তাকায়। স্নিগ্ধার উত্তর না দিয়ে মাথা কাত করলো শুধু। ব্যাপারটাই আবরার সরু চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবারও চোখ সরিয়ে আয়নার দিকে তাকায়। স্নেকদের মুখ থেকে মনে হলো আমি না চাওয়াতেই বেশি খুশি হয়েছে, কিন্তু আগে তেমন হতো না। উল্টো ভীষণ মন খারাপ করত, বায়না করতো বাচ্চাদের মতো, সারাক্ষণ কানের কাছে আদর গলায় বলতো, চলুন না প্লিজ।